আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 গ্লোবাল টাইমে। সঙ্গে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ এবার বিস্তারিত। ভয়াবহ বিমান হামলায় শত শত ফিলিস্তিনি হতাহতের রেশ কাটতে না কাটতেই গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে নেত জারিম করিডোর ফের দখলে নিয়ে গাজাকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে দখলদার সেনারা। যুদ্ধ পশ্চিম তীরেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরীহ জনগণের উপর আগ্রাসনের মাত্রা বাড়াতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। বুধবার ফিলিস্তিনের কেন্দ্রীয় ও দক্ষিণ গাজা উপত্যকায় পুনরায় শুরু হয়েছে তাদের স্থল অভিযান। নেতজারিম করিডোর ফের দখলে নিয়ে উত্তর গাজাকে দক্ষিণ থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে তারা। ফলে আরও কঠিন হয়ে পড়েছে ফিলিস্তিনিদের চলাচল। মঙ্গলবার থেকে বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। এরই মধ্যে হতাহত হয়েছেন হাজারের অধিক ফিলিস্তিনি। আগ্রাসনে প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক শিশু। দেইর আল বালাতে জাতিসংঘের একটি স্থাপনাতেও ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, যদিও সে দায় অস্বীকার করেছে আইডিএফ। নতুন এসব হামলার পরও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করা হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুধু গাজাতেই নয়, যুদ্ধ এবার পশ্চিম তীরেও ছড়িয়ে পড়তে পারে বলে বুধবার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও আমরা গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ চালাচ্ছি, আমরা পশ্চিম তীরেও বৃহত্তম এবং শক্তিশালী ফ্রন্টের উত্থানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। গাজায় এ হামলার প্রতিবাদে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। প্রতিবাদ চলছে বিভিন্ন দেশেও। উপত্যকাটির এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিবির আমিন, নিউজ 24। গাজা ও ইয়েমেনে একযোগে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই আগ্রাসন উপত্যকাটির লাশের গন্ধ ও আহাজারিতে ভারী হয়ে উঠলেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে হুথিরা। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও নেতানিয়াহু প্রশাসনের এই তাণ্ডবের পর প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করছে ইরান। চারিদিকে ধ্বংসযজ্ঞ, বাতাসে লাশের গন্ধ ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ। এর মাঝেও হিংস্রতার মাত্রা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়াচ্ছে নেতানিয়াহু বাহিনী। ফিলিস্তিনিদের গোড়া থেকে উপড়ে ফেলতে যেন কোনো উপায়ই বাদ রাখছে না জায়ানবাদীরা। এর মাঝে ইরান সমর্থিত হুতিদের নির্মূলের হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। এখন পর্যন্ত বহু বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে, তবে এতে মোটেও দমে যায়নি হুতিরা। পাল্টা আক্রমণ চালাচ্ছে তারাও। বৃহস্পতিবার তেল আবিবের বিমানবন্দরে ড্রোন হামলার কথা জানায় গোষ্ঠীটি। হুট করেই গাজা ও ইয়েমেনে একযোগে ইসরায়েল ও মার্কিন বাহিনীর তাণ্ডব চালানো নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর প্রধান নিহতের পর গোষ্ঠীটি এখন খবরের শিরোনাম থেকে অনেকটা বাইরে থাকলেও হামাস ও হুতিদের দমাতে পারছে না ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে ইরানকে দুর্বল করার লক্ষ্যে প্রক্সিদের নির্মূল করতে একযোগে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। এমনকি প্রক্সি বাহিনীকে সমর্থন বন্ধ না করলে তেহরানকে কঠিন পরিণতি ভোগের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রক্সি বাহিনীর ওপর এ আক্রমণের প্রতিশোধের আগুনে জ্বলছে ইরানও। এ অবস্থায় পেজিশকিয়ান প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আন্তর্জাতিক মহলে। যদিও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের হুমকির পর প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করেছে পেজিশকিয়ান প্রশাসন। তবে এই মুহূর্তে তেহরান কোনো প্রতিশোধ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। আফরিন মৌ, নিউজ 24। অবরুদ্ধ গাজায় শান্তি ফেরাতে ও ফিলিস্তিনিদের বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়তে উপত্যকাটি জনশূন্য করতে চান প্রেসিডেন্ট ট্রাম্প, এমন দাবি হোয়াইট হাউসের। আর ইসরায়েল বলছে, গাজা থেকে হামাসকে নির্মূল করতে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে চায় তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, হামাস নির্মূলের অজুহাতে যুক্তরাষ্ট্রের সমর্থনে নিজেদের দখলদারিত্ব নীতি আরও দীর্ঘায়িত করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে ওলটপালট করে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের একটি বড় অংশ ছিল তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর, ছিল অধিকৃত গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতির মতো পদক্ষেপ। তবে সেসবের পরেও দ্বিতীয় মেয়াদে গাজাকে জনশূন্য করার ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাব
নানান প্রশ্নের জন্ম দিয়েছে। বলা হচ্ছে বিধ্বস্ত গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক মনোভাবের চিত্র স্পষ্ট হচ্ছে। ট্রাম্পের বিশ্বাস গাজায় ফিলিস্তিনিদের অনুপস্থিতিতে ধ্বংসস্তূপ থেকে উঠে আসবে এক মনোরম মার্কিন নিয়ন্ত্রিত মধ্যপ্রাচ্যের রিভিয়েরা, যা হাজার হাজার কর্মসংস্থান, বিনিয়োগের সুযোগ এবং শেষ পর্যন্ত বিশ্ববাসীর বসবাসের উপযোগী এক স্থান হিসেবে গড়ে উঠবে। তবে বিস্ময় সৃষ্টি করেছে যখন হোয়াইট হাউস জানিয়েছে রমজানে গাজায় দখলদার বাহিনীর সাম্প্রতিক বিমান হামলা ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করে চালিয়েছে ইসরায়েল। সে হামলায় শিশুসহ শত শত নিরীহ ফিলিস্তিনির প্রাণ গেছে। নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইসরায়েল মূলত গাজা থেকে হামাসকে নির্মূল করতে চায়। এর অংশ হিসেবে আবারও সেখানে হামলা শুরু করেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন হামাসকে নির্মূলে সাফল্য পাবে না ইসরায়েল, যেমনটা গেল 16 মাসেও তারা পারেনি। আর এটা ইসরায়েলি বাহিনীর মূল উদ্দেশ্যও নয়। যদি গাজায় হামাসের বিকল্প আসে, সেটি ইসরায়েলের বোমা হামলার মাধ্যমে আসবে না। পরিবর্তন আসবে যদি রাজনৈতিক বিকল্প আসে, কিন্তু এই বিকল্পে এখন পর্যন্ত ভেটো দিয়েছে ইসরায়েল। বলেন হামাস নির্মূলের নামে ইসরায়েলের দখলদারিত্ব নীতি আরো দীর্ঘ হচ্ছে, যা 1967 সাল থেকে চলছে। আসমাতুলি, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে শান্তি চুক্তির অনেক কাছাকাছি চলে গেছে রাশিয়া ইউক্রেন। সৌদি আরবে আগামী রোববার আবারও আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ইউক্রেন সংঘাত নিরসনের লক্ষ্যে গত মঙ্গলবার প্রায় 2 ঘন্টা ফোনালাপ করেন বিশ্বের পরাক্রমশালী দুই রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। ঠিক তার একদিন পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনালাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ট্রাম্পের মুখোমুখি বাগবিতণ্ডার পর এই প্রথম আবার কথা বললেন দুই নেতা। জেলেনস্কি জানান, ট্রাম্পকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে বাস্তবসম্মত কথোপকথন। মেজাজ সঠিক ছিল, যথেষ্ট বিস্তারিত ছিল। আমরা আমাদের পরবর্তী পদক্ষেপগুলি, আংশিক যুদ্ধবিরতির দাবিগুলি নিয়ে আলোচনা করেছি। দুই নেতার ফোনালাপকে দুর্দান্ত বলে মন্তব্য করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বলল, এখনকার মতো এর আগে কখনো রাশিয়া ইউক্রেন উত্তেজনা নিরসনের চুক্তির এত কাছাকাছি যেতে পারেনি যুক্তরাষ্ট্র। আগামী রোববারই সৌদি আরবে ইউক্রেন সংঘাত নিরসনের লক্ষ্যে আলোচনায় বসবে রুশ মার্কিন কর্মকর্তারা, এমনটাই তথ্য দিয়েছে আরটি নিউজ। বুধবার 175 জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এদিকে ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তিতে ট্রাম্পের প্রচেষ্টাকে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন করা উচিত বলে বুধবার মন্তব্য করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। নিবির আমিন, নিউজ 24। হিন্দু মুসলিম সহিংসতায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের নাগপুরে। জারি রয়েছে কারফিউ। উস্কানির অভিযোগে গেল দিনও এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ওই সহিংসতায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। আশ্বাস দিয়েছে অপরাধীদের বিচারের মুখোমুখি করার। গেল সোমবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি পায় ভারতের নাগপুরে। উঠে কোরআন পোড়ানোর অভিযোগও। এ নিয়ে নাগপুর শহরের বিভিন্ন এলাকায় রাতভর হিন্দু ও মুসলমানদের মধ্যে চলে সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে প্রশাসন। এরপর থেকে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে নাগপুরে। অন্তত 10 এলাকায় এখনো জারি রয়েছে কারফিউ। এখন পর্যন্ত আটক করা হয়েছে বহু মানুষকে। নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় হয়েছে অর্ধশতাধিক মামলা। চিহ্নিতের চেষ্টা চলছে গুজব রচনাকারী ও উস্কানিদাতাদের। উস্কানির অভিযোগে আটক করা হয়েছে এক স্থানীয় নেতাকে। অন্যদিকে ধর্মীয় সহিংসতাকারীকে কবর থেকে তুলে এনে বিচারের হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। বুধবার রাজ্য বিধানসভায় এ মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই নাশকতা। পবিত্র কোরআন পোড়ানোর কোনো প্রমাণও মেলেনি বলে দাবি করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সুখী দেশের তালিকায় 5 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন 134তম, আর ফের প্রথম স্থানে জায়গা করে নিল নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা অষ্টমবার শীর্ষস্থান ধরে রেখেছে দেশটি। বৃহস্পতিবার প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। তবে আবারও বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে শীর্ষে আফগানিস্তানের নাম। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সামাজিক বিচ্ছিন্নতা, যুদ্ধ, রাজনৈতিক মেরুকরণের মধ্যেই বৃহস্পতিবার প্রকাশিত হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। বৈশ্বিক জরিপ সংস্থা গ্যালপ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ককে সঙ্গে নিয়ে 147টি দেশের তালিকাটি প্রকাশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিং রিসার্চ সেন্টার, যেখানে অষ্টমবারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড। এরপর রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইসরায়েল, লুক্সেমবার্গ এবং মেক্সিকোর নাম। তবে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে 5 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন 134তম, আর স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র 1 ধাপ পিছিয়ে জায়গা করে নিয়েছে 24তম স্থানে। জরিপ শুরু হওয়ার বছর 2012 সালে 11তম স্থানে থাকা যুক্তরাষ্ট্র প্রতি বছরই তালিকার নিচে নামছে। একটি দেশের স্বাস্থ্য, সম্পদ, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতি থেকে মুক্তিসহ বিভিন্ন সূচক মূল্যায়ন করে এ তালিকা প্রকাশ করা হয়, যেখানে আফগানিস্তানের নাম রয়েছে সর্বনিম্ন স্থানে। তার আগে রয়েছে সিয়েরা লিওন, লেবানন, মালাউ, জিম্বাবুয়ে, বাতসোয়ানা, কঙ্গো প্রজাতন্ত্র, ইয়েমেন, কোমোরোস এবং লেসোথোর নাম। আফরিন মৌ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।